নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নরেন্দ্র মোদী কি অপ্রতিরোধ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যে আগামী ৩ দশকে ভারতবর্ষে কি মোদী যুগ হতে চলেছে? ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর বলেছেন, আগামী ৩ দশক ভারতীয় রাজনীতির যে ন্যারেটিভ থাকবে সেই ন্যারেটিভ তৈরি করে দেবেন নরেন্দ্র মোদী। ঠিকই বলেছেন, ভুল কিন্তু কিছু বলেননি। নরেন্দ্র মোদী আরএসএস এর প্রচারক থেকে বিজেপির সংগঠনের দায়িত্বে থেকে জেনারেল সেক্রেটারি, গুজরাটের মুখ্যমন্ত্রী, টানা 14 বছর মুখ্যমন্ত্রী থাকার পর 10 বছরের প্রধানমন্ত্রী, সবাই আশা করছেন তৃতীয়বার সরাসরি নির্বাচনে জিতে পণ্ডিত নেহেরুর রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদী। যতই বিরোধীরা মোদী শাহ ডুওপলি বলে বিষয়টাকে চিহ্নিত করার চেষ্টা করুন না কেন, আসলে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা দেশের মানুষের একটা বড় অংশের কাছে এখন প্রশ্নাতীতভাবে স্বীকৃত। এখন কতগুলো ওপিনিয়ন পোল হচ্ছে নির্বাচনের আগে। সম্প্রতি দেখলাম মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে, তারা বলছেন বিজেপি 40% ভোট পাবে, এককভাবে পাবে 304, আর এনডিএ পাবে 35, কংগ্রেস পাবে 71টি আসন, যদিও তার ভোট পার্সেন্টেজের হার কমবে, আর অন্যান্য আঞ্চলিক দলগুলো বাকি আসন পাবে। যদিও বিজেপির টার্গেট এনডিএ কে নিয়ে 370, কিন্তু সবাই এক বাক্যে বলছে যে এককভাবে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসবে। এই ওপিনিয়ন পোল যখন করা হয় তখন ফেব্রুয়ারির একদম গোড়ার দিকে, তারপর নির্বাচন শুরু হতে 2.5 মাস সময় লাগবে, পরিস্থিতি অনেক বদলে যেতে পারে। তাহলে নরেন্দ্র মোদী খুব সচেতনভাবেই নিজের ব্যক্তি ইমেজ তৈরি করেছেন, নিজেকে কাল্ট ফিগারে পরিণত করেছেন সচেতনভাবেই করেছেন, এবং সেই জন্য তিনি সবসময় এনডিএর গ্যারান্টি বলেন না, বলেন মোদী গ্যারান্টি। এবং এই মোদী গ্যারান্টির সুফল কিন্তু কঠিন নির্বাচনেও বিজেপি পেয়েছে। সাম্প্রতিক অতীতে গোবলয়ের যে 3টে রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে মোদী গ্যারান্টি কাজ করেছে, এবং নরেন্দ্র মোদী নিজের একটা ভোট ব্যাংক তৈরি করেছেন। তার মধ্যে মহিলাদের সংখ্যা অনেক। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 2018 এই কর্ণাটকে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছিল, বিজেপি ভোট পেয়েছিল 35-36%। ঠিক 1 বছর বাদে লোকসভা নির্বাচন, বিজেপি ভোট পেল 51%। তাহলে এই 15% ভোট কি ভোট? ওটা হচ্ছে মোদী ভোট। এই মোদী ভোট সব রাজ্যেই নরেন্দ্র মোদীর আছে, এমনকি এই পশ্চিমবঙ্গেও আছে। যে ভোটাররা 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছিল, তাদের একটা বড় অংশ লোকসভা নির্বাচনে আবার নরেন্দ্র মোদীকে ভোট দেবেন। তাদের কাছে বিজেপি আর নরেন্দ্র মোদী সমর্থক। দেখবেন এখানে বিজেপির ভোট প্রাপ্তির হার 40%-এর বেশ কিছু উপরেই থাকবে, এবং আসন সংখ্যা যে যাই বলুক না কেন, ইন্ডিয়া টুডে সমীক্ষায় দেখলাম তারা বলেছে 19। আমার মতে বিজেপির আসন সংখ্যা 22 থেকে 24-এর মধ্যে থাকবে, যদিও তারা 2-1টি জেতা আসন হারাবে, আবার নতুন করে কয়েকটি আসন তারা জিতবে। সে বিষয় নিয়ে পরে বলবো। আমি যেটা বলতে চাইছি যে ভারতীয় রাজনীতিতে মোদী যুগ শুরু হলো কিনা, কারণ প্রশান্ত কিশোরের কথা যদি আপনি শোনেন, তাহলে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আগামী 3 দশক ভারতের রাজনীতির ন্যারেটিভটা মোদীজি তৈরি করেছেন। আর রাহুল, তেজস্বীর মতো নেতাদের আর অভিষেকের মতো নেতাদের তিনি বলেছেন গাছে টবে লাগানো গাছ। ইঙ্গিতটা খুব স্পষ্ট। জানি না এরপরে প্রশান্ত কিশোরের সঙ্গে অভিষেকের সম্পর্ক কিরকম থাকবে। দেখুন, বিজেপি রেকর্ড সংখ্যক আসন পেতে যে মরিয়া, তার প্রমাণ বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। দেখুন, রাজীব গান্ধী 400-র উপর আসন পেয়েছিলেন, সেটা ইন্দিরা গান্ধীর
হত্যার পর সহানুভূতি হওয়ায়। আমি কংগ্রেসের স্বাভাবিক নির্বাচন হচ্ছে ইন্দিরা গান্ধী যে সর্বাধিক আসন পেয়েছিলেন সেটাকেই মাপকাঠি নিয়ে এগোতে চাই, সেটাকে টপকাতে চাইছে বিজেপি। উত্তর ভারত পশ্চিম ভারত বিজেপি স্যাচুরেটেড। পূর্ব ভারতে বিজেপির সংগঠন অনেক মজবুত এখন, যেমন ঝাড়খণ্ডে আগের বারের ফলাফলের পুনরাবৃত্তি, সম্ভাবনা উজ্জ্বল। বিহারেও নীতিশ কুমার আসার পর সেই সম্ভাবনা উজ্জ্বল। পশ্চিমবঙ্গে আগের বারের থেকে ভালো করবে। আসাম সহ এন্টায়ার নর্থ ইস্টে ওই আগের বারের মতোই হবে। সব মিলিয়ে 143টা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে 90 থেকে 95টা আসন যেতে পারে। বিজেপি রাজ্যগুলোকে 4 ভাগে ভাগ করেছে। এক প্রকার রাজ্য আছে যেখানে তারা আগে থেকেই শক্তিশালী, যেমন উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন ইত্যাদি। আর এক শ্রেণীর রাজ্য আছে যেখানে বিজেপি শরিক দলের উপর ভরসা করে তাদের সংগঠন বাড়িয়েছে, এখন তারা সেখানে মেজর ফোর্স, যেমন বিহার, যেমন মহারাষ্ট্র, যেমন জম্মু কাশ্মীর, এবং একই সঙ্গে একসময় কর্ণাটক। আবার এক শ্রেণীর রাজ্য আছে যেখানে বিজেপি প্রধান বিরোধী দল, যেমন পশ্চিমবঙ্গ, যেমন উড়িষ্যা। প্রধান বিরোধী দল হলেই আপনি ক্ষমতায় পৌঁছতে পারেন। আর এক শ্রেণীর রাজ্য আছে যেখানে বিজেপি পায়ের তলায় ফুটহোল্ড করছে, যেমন দক্ষিণ ভারত। কেরালায় খ্রিস্টান নেতাদের টেনে আনা হচ্ছে কংগ্রেস থেকে। একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি গেছেন, টামওয়ারাক্কান গেছেন। খ্রিস্টানরা ট্র্যাডিশনালি কংগ্রেসকে ভোট দেয়, সেখান থেকে কিছু ভোট যদি বেরিয়ে আসে বিজেপির ঝুলিতে যায়। লেফটে মুসলিম ভোট যদি লেফট কংগ্রেসে ডিভিশন হয় তাহলে বিজেপি 2-3টে আসন পেতে পারে। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর না টিডিপির সঙ্গে শেষ পর্যন্ত সমঝোতা হবে সেটা পরে বোঝা যাবে কয়েকদিনের মধ্যে। তামিলনাড়ু রামানাথপুরম থেকে নরেন্দ্র মোদী যদি প্রধান নির্বাচনে লড়েন বেনারসের পাশে, তাহলে দক্ষিণ ভারতে গেরুয়া ঝড় উঠবে, কোনো সন্দেহ নেই। আর তেলেঙ্গানায় বিজেপি 2019-এ 4টি আসন পেয়েছিল, এবার 15% ভোট পেয়েছে। এই প্রেক্ষিতে দেখতে হবে ভারত রত্ন। সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনকে ভারত রত্ন দিলেন। তার মেয়ে সৌমা স্বামীনাথন, যিনি হুর একজন শীর্ষ পদাধিকারিক, তার শুনলাম, প্রতিক্রিয়া পড়লাম, উচ্ছ্বসিত। দক্ষিণের মানুষ, তামিলনাড়ু। এবার আসুন এদিকে চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন দেওয়া। পশ্চিম উত্তরপ্রদেশে জাট বলয়ের এই কৃষক নেতার গুরুত্ব, প্রাসঙ্গিকতা এখনো বিরাজমান। তার ছেলে নাতি জয়ন্ত চৌধুরী টুইট করেছেন, দিল জিত লিয়া, অর্থাৎ তিনিও চলে গেলেন এনডিএ জোটে। এবার আসুন পামুলাপট্টি ভেঙ্কট নরসিংহ রাও। ইতিমধ্যে আদবানিজি কর্পূরী ঠাকুরকে তো দিয়েছেনই, সে নিয়ে তো আমি আগেই বলেছি। পিভি নরসিংহ রাও হচ্ছেন ইতিহাসের উপেক্ষিত নায়ক। আজকে যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি সেই ভারতবর্ষের রূপকার পিভি নরসিংহ রাও। অবশ্যই 91 সালের জুলাই মাসের শ্রাবণ সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে তার অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর ভিক্টর হুগোকে উদ্ধৃত করে সেই লাইন, "There is no force in the world which can stop an idea whose time has come", তারপরে 3 দশকের বেশি কেটে গিয়েছে। আজকে যে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি সেই ভারতবর্ষের স্থপতি বলতে যদি কাউকে বোঝায়, অর্থনৈতিক উন্নয়নের সড়কে আমরা যাচ্ছি, বলছি আমরা 3য় বৃহত্তম অর্থনীতি হব, ডক্টর মনমোহন সিং এবং পামুলাপট্টি ভেঙ্কট নরসিংহ রাও। শুধু অর্থনৈতিক সংস্কার নয়, ভারতবর্ষের বিদেশ নীতিকে সোভিয়েত ঘেঁষা অবস্থান থেকে মুক্ত করার পিছনেও তার ভূমিকা ছিল। সোভিয়েত যখন বলকানাইজেশন হলো, ভারতের পরমাণু বিস্ফোরণ ইন্দিরাজির পরে বাজপেয়ীজি করেছেন, কিন্তু বাজপেয়ীজি তো স্বীকার করেছিলেন যে নরসিংহ রাও তাকে বলেছিলেন যে আমি করতে পারলাম না আন্তর্জাতিক চাপে, কিন্তু সমস্ত প্রস্তুতি আছে, আপনি করুন।
কারণ নরসিংহ রাও যখন করবার চেষ্টা করেছিলেন তখন ক্লিন্টন প্রশাসন অত্যন্ত বাধা দিচ্ছিল, ভারতকে বাণিজ্য চুক্তি বিধি নিষেধের আওতায় ফেলে দেওয়া হতো। যদিও ভারতবর্ষের পরমাণু কার্যক্রম এনপিটি বহির্ভূত পরমাণু কার্যক্রমের স্বীকৃতি তারপরে পোখরানে বাজপেয়ীজি করেছিলেন। বাজপেয়ীজি আর সলমান খুরশিদকে রাষ্ট্রপুঞ্জে পাঠিয়েছিলেন নরসিংহ রাও। 71 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। কিছুটা বামপন্থী ভাবধারায় বিশ্বাসী হয়ে তিনি ভূমি সংস্কার করতে যান। কংগ্রেসের ল্যান্ডলর্ড লবি প্রচন্ড আপত্তি জানায়, ইন্দিরা গান্ধীকে নালিশ করে, তারপরে পিভিকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, উচ্চশিক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবকিছুই সামলেছিলেন নরসিংহ রাও। ইতিহাসের উপেক্ষিত নায়ক। তিনি মারা যাওয়ার পর তার মরদেহ 24 নম্বর আকবর রোডে প্রবেশ করার অনুমতি পায়নি। তার পরিবার পরিজন চেয়েছিল নয়াদিল্লিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু সোনিয়া গান্ধী সেটা চাননি। সেই জন্যই ওয়াইএসআর রাজশেখর রেড্ডি অন্ধ্রপ্রদেশে তার সৎকারের ব্যবস্থা করেছিলেন। সেই সৎকার শেষ হওয়ার আগেই শ্মশান থেকে লোকজন চলে যান। তারপরে নরসিংহ রাওয়ের মৃতদেহকে নিয়ে অপ্রিয় ঘটনা তৈরি হয়। এখন তিনি শুধু তেলেঙ্গানা আন্ধ্রের গর্ব নয়, তিনি ভারতের গর্ব। কংগ্রেস কিন্তু তাকে ভারতরত্ন দেয়নি, প্রণব বাবুকেও দেয়নি, পিভিকেও দেয়নি। ভারতবর্ষের কটা সরকারি প্রকল্প নরসিংহ রাওয়ের নামে আছে? দিল্লিতে একটা স্মারক পর্যন্ত তৈরি করা হয়নি। যদিও তেলেঙ্গানার সরকার নরসিংহ রাওয়ের জন্মদিনে বছর দুয়েক আগেও সারা ভারতবর্ষে প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়েছিল। তিনি ইতিহাসের উপেক্ষিত নায়ক থেকে গেছেন। সেই তেলেগু বিদ্যা নরসিংহ রাওকে ভারতরত্ন সম্মান দিয়ে দক্ষিণের মানুষের কাছেও বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই পাঠালেন। আমি নরসিংহ রাওয়ের উপরে আমার বিশ্লেষণ বা মূল্যায়ন নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম বছর দুয়েক আগে। সেই প্রতিবেদনটি আজকে রাত 10টায় আবার আপলোড করছি আপনাদের জন্য। আপনারা দেখলে মতামত দিলে ভালো লাগবে। তাহলে ভারতবর্ষের রাজনীতিতে কি মোদি যুগ শুরু হয়ে গেল? প্রফেসর ডক্টর রজনী কোঠারি কংগ্রেস সিস্টেম অফ গভর্নেন্স বলেছিলেন, ওয়ান পার্টি ডমিনেন্স ইন মাল্টি পার্টি ডেমোক্রেসির কথা বলেছেন। তাহলে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স কি শুরু হয়ে গেছে দেশে? এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমল শঙ্কর নন্দর সঙ্গে। বিমলদা, আপনার কি মনে হচ্ছে যে ভারতবর্ষে এবার মোদি যুগ শুরু হচ্ছে? না, এই মোদি যুগ বা বিজেপি যুগ এই ভাবনাগুলো এসেছে এর আগের একটা ভাবনা থেকেই আমরা এটাকে টানতে পারি। এই ভাবনাটা প্রথমে ভারতীয় রাজনীতিতে এনেছিলেন রজনী কোঠারি, বিশিষ্ট রাষ্ট্রবিদ। তিনি 50 এবং 60-এর দশকে, কিছুটা 70-এর দশকে কংগ্রেস শাসনটাকে সিস্টেম বলে উল্লেখ করতেন। এখন কংগ্রেস সিস্টেম মানে কংগ্রেস শুধু একটা শাসক দল ছিল না, ভারতের সংস্কৃতির একটা অঙ্গীভূত অংশ ছিল ওই সময়। তাকে ম্যাচ করতে পারতো না কেউ। এই জন্য তিনি বলতেন যেন সিস্টেমটাই কংগ্রেস সিস্টেম হয়ে গেছে। আরো অনেক আছে, এইটুকু সংক্ষেপে বলা যেতে পারে। এখন কংগ্রেস এটা নিজেও পছন্দ করতো যে সে একা নিয়ন্ত্রকের জায়গায় থাকবে আর বাকিরা তার কাছে একটু সাবসার্ভিয়েন্ট হয়ে থাকবে, এরকম একটা সিস্টেম তারাও ঠিক পছন্দ করতো, সেরকম সিস্টেম টিকিয়ে রাখতো। এখন বর্তমান যে সিস্টেমটা আছে দ্যাট ডাজ নট মিন যে বিজেপি সেই সিস্টেমটাকে টিকিয়ে রাখছে, কিন্তু সিস্টেমটা ওইরকম তৈরি হয়ে গেছে এই কারণে যে বাকি দলগুলো তারা দীর্ঘদিন ধরে তাদের পারফরমেন্সের ভিত্তিতে একটা জিনিস প্রমাণ করেছে যে আর যাই হোক শাসক দল ছাড়া তাদের আর কিছু ভাবা যায় না। আঞ্চলিক দলগুলোকে শাসক দল ছাড়া আর কি ভাবা যায়, শাসন করতেই যেন এসছে।
সিস্টেমটাকে চেঞ্জ করার কোনো ইচ্ছে নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, তারা শুধুমাত্র রাজনৈতিক শাসন ব্যবস্থা পরিচালনা করে না, বরং তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে সিস্টেমটাকে সিস্টেমটাকে মোটামুটি মানে একটা নতুন করে তৈরি করা, এই সিস্টেমের চেঞ্জটা তাদের একটা লক্ষ্য। এবং এইটা তৈরি হয়েছে নিঃসন্দেহে, যে নেতৃত্ব এখানে গুরুত্বপূর্ণ সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্ব। ফলে নরেন্দ্র মোদী এন্টার সিস্টেমটার কেন্দ্রস্থলে এসেছেন। ফলে আপনি যেটা বলতে যান যে ভারতীয় রাজনীতিতে মোদী যুগ, আমার ধারণা 2014 থেকে ইনিশিয়ালি যে ফর্মেটিভ ফেজটা ছিল, তারপর থেকেই আমি মনে করি 2019 নির্বাচনের আগে থেকেই মোটামুটি এটা যখন ঠিক হয়ে গেল যে ভারতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির একটা গুরুত্বপূর্ণ জায়গা নিশ্চিত হয়ে গেছে, তখন থেকেই এই যুগটা শুরু হয়েছে মোদী যুগ। যে মোদী যুগটা মোটামুটি আবর্তিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভাবনা চিন্তাকে কেন্দ্র করে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি মূলত উত্তর পশ্চিম ভারতের পার্টি বলেই পরিচিত। পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে তারা ফুটপ্রিন্ট রাখতে চাইছে, কিন্তু বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটক ছাড়া বিজেপির কিন্তু সেই অস্তিত্ব নেই। তাহলে যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, বিজেপি কিন্তু নর্থ ইন্ডিয়ান পার্টি হিসাবেই পরিচিত। না, আপনি যেটা বলতে চাইছেন বিজেপির প্যান ইন্ডিয়া দিকে আছে কিনা, আমি এ প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, উত্তর পূর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য আসাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। অরুণাচলে বিজেপি ক্ষমতায় রয়েছে, মণিপুরে বিজেপি ক্ষমতায় রয়েছে, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় রয়েছে, মেঘালয়ে জোট শরিক হিসেবে রয়েছে। উত্তর পূর্বে বিজেপি নেই কোথায়? পূর্ব ভারতে এখন ভারতীয় জনতা পার্টি উড়িষ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং বাংলাতে প্রধান বিরোধী দল। আর আপনি যদি দেখেন যে বিহারে আবার তারা ক্ষমতায় এসছে, যদিও জোট শরিক। দক্ষিণ ভারতে বিজেপির উপস্থিতি খুবই দুর্বল। কেরালা, তামিলনাড়ু, সাম্প্রতিক কতগুলো উদাহরণ আমি আপনাকে সাম্প্রতিক কতগুলো উদাহরণ দিই। সেটা হচ্ছে তেলেঙ্গানাতে নির্বাচন পরবর্তী যে বিধানসভা নির্বাচন গেল, যেখানে পরাজিত হয়েছে ভারত রাষ্ট্র সমিতি বিআরএস, যেখানে কংগ্রেস ক্ষমতায় এসেছে। কিন্তু সেখানেও আপনাকে বলি যে সিস্টেমটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে সিস্টেমটা কিন্তু আসছে। অন্ধ্রপ্রদেশে আপনি যদি তামিলনাড়ুতে আপনি যদি আন্নামালাইয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির উত্থান দেখেন, ঈর্ষণীয় উত্থান ঘটছে কিন্তু। এবং দুদিন আগে, জাস্ট পরশুদিন 15 জন নেতা নেত্রী যোগ দিয়েছে। একদম, অর্থাৎ তারা ভারতীয় জনতা পার্টি তো আর তাদের বলেনি যে আমি আমার নীতি আদর্শ সব ত্যাগ করছি, তোমরা আমার দলে চলে এসো। বিজেপির আদর্শটা ইনট্যাক্ট রয়েছে, কিন্তু তারা জয়েন করছে। কেরালাতে অন্তত ত্রিবান্দ্রাম, ত্রিশূর এই অঞ্চলগুলোতে বিজেপির উত্থান লক্ষ্য করা যাচ্ছে। ফলে আপনি আর এটা বোধহয় খুব বেশি দিন বলতে পারবেন না যে বিন্ধ্য পর্বতের দক্ষিণে। তার কর্ণাটকে তো আমরা ক্ষমতায় ছিলাম কয়েক মাস আগে অবধি। ফলে বিজেপির যে প্যান ইন্ডিয়ান ইমেজ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমি মনে করি যে আগামী অন্তত 20-30 বছর, তারপরে তো ভাবতে পারবো না কি হবে, অন্তত আমাদের জীবদ্দশা যদি 20-30 বছরকে ধরি, তাহলে কিন্তু আমরা অন্য কোনো দলে ক্ষমতায় আসা দেখতে পাবে না। গোটা ভারতীয় রাজনীতি কিন্তু বিজেপিকে কেন্দ্র করে আবর্তিত হবে সুদূর ভবিষ্যতেও। তারপর কি হবে সে তো আর বলা খুব মুশকিল। আমি আপনাকে একটা সাম্প্রতিক উদাহরণ দিই, সেটা হচ্ছে ওনার কার্যকলাপ নিয়ে অনেক বিতর্ক থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সত্যি বিতর্ক নেই প্রশান্ত কিশোর সম্প্রতি একাধিক টেলিভিশন চ্যানেলে বলেছেন যে আগামী 30 বছর ভারতীয় রাজনীতি বিজেপিকে কেন্দ্র করে আবর্তিত হবে, বাইরে কিচ্ছু থাকবে না। এইটা করি, উনি 30 বছর বলেছেন, অন্তত আগামী 30 বছর যদি হয় তাহলে 70 বছর একই ঘটনা ঘটবে। বিজেপির একটা সিস্টেমটাকেই মোটামুটি একটা নতুন করে রিরাইট করেছে, যেটা জাতীয়তাবাদ, দেশকে ভালোবাসা, দেশের উন্নতি, শক্তিশালী ভারতবর্ষ, এই ভাবনাকে করে আবর্তিত হবে। সেখানে কংগ্রেস বা বাম দলগুলো তারা কিন্তু আস্তে আস্তে আমার ধারণা অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই আগামী 2024 নির্বাচনে। সেটা হওয়া এখন সময় হবে আমার মনে হয়। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.